ঢোলকই তাঁর খেলনা। শ্রী মীর হাজি কাসম, পদ্মশ্রী 2026। আমি কখনো বলতে পারিনি আমার দ্বারা এটা হয়নি। আমার ঢোলকই কথা বলে, বুঝলেন? সেই কারণেই আমাকে হাজি রামাকুড়ু বলে ডাকে সবাই। জুনাগড়, গুজরাতের বাসিন্দা হাজি কাসম ছোটবেলাতেই মাকে হারান। তার পিতাও সঙ্গীতময় মীর সম্প্রদায়ের। তিনি বিভিন্ন অনুষ্ঠানে ঢোলক বাজিয়ে জীবিকা নির্বাহ করতেন। ছোট্ট হাজি কাসম খুব দ্রুত তার বাবার মতো ঢোলক বাজাতে শুরু করেন এবং তার বাবার মতো দক্ষ হওয়ার জন্য তিনি নিয়মিত বাজিয়ে যেতেন। যৌবনে তিনি দিনে একটি হোটেলে কাজ করতেন, আর পাশাপাশি তার বাবার সঙ্গে ভজন ও বিভিন্ন অনুষ্ঠানে ঢোলক বাজাতেন। প্রখ্যাত দিওয়ালি বেনের সঙ্গে তিনি নবরাত্রিতে একাই ঢোলক বাজিয়েছিলেন। তার জীবনে মোড় আসে যখন তিনি তার পিতার স্থানে প্রখ্যাত লোকগায়ক প্রাণলাল ব্যাসের সঙ্গে ঢোলক বাজাতে শুরু করেন। তোমার ছেলে কাসম তোমার থেকেও 2 কদম এগিয়ে। তো আমার বাবা বললেন, আপনি ওকে রেখে দিন। প্রাণলাল ব্যাসের সঙ্গে হাজি কাসম 50 বছর ধরে বাজিয়েছেন। তার সঙ্গীত প্রতিভার কারণে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এভাবেই হাজি কাসম ভজন, কাওয়ালি ও গজলে ঢোলক বাজানোর ক্ষেত্রে এক ওস্তাদ হয়ে ওঠেন। তিনি নিজের একটি আলাদা শৈলী তৈরি করেন এবং ঢোলককে একক ও অনন্য বাদ্যযন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। গুজরাটে খরার সময় গরুগুলোকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়েছিল। তাদের খাওয়ানোর জন্য ঘাস বা চারা কিছুই ছিল না। হাজি কাসম গোশালা আন্দোলন শুরু করেন। তিনি গরুর খাবার জোগাড় করার জন্য অর্থ সংগ্রহ করতে প্রায় 30,000টি শো করেন। সাহেব, আমাকে পদ্মশ্রী পুরস্কার দেয়া হয়েছে। সত্যি বলতে আমার জীবন ধন্য হয়ে গেছে। এই সম্মানের জন্য আমি সবাইকে, আমাদের পুরো দেশকে প্রণাম জানাই। শ্রী মীর হাজি কাসম, পদ্মশ্রী 2026। তাঁকে কোটি কোটি প্রণাম। যিনি বেহালাকে কথা বলান তিনি হলেন ডক্টর শ্রীমতী এন রাজম, পদ্মবিভূষণ 2026। विद्या ददाति विनयं विनयाज्ञाति पात्रताम् पात्रपात्ररमाम्। জ্ঞান থেকে বিনয় আসে, বিনয় থেকে যোগ্যতা, যোগ্যতা থেকে ধন, ধন থেকে ধর্ম, আর ধর্ম থেকে পাওয়া যায় প্রকৃত শান্তি। এটি শুধু একটি শ্লোক নয়, এটি এক নারীর সম্পূর্ণ জীবনের কাহিনী। জ্ঞানের পথ। এর্নাকুলাম, 1941। অতি সাধারণ এক পরিবারে 3 বছর বয়সী এক কন্যা একটি বেহালা পায়। তার বাবা বিদ্বান এ নারায়ণ আইয়ারের কাছ থেকে কর্ণাটক সঙ্গীতের শিক্ষা এবং পরবর্তীতে তিনি মহান বিদ্বান মুসরি সুব্রমণিয়া আইয়ারের দিক নির্দেশনা লাভ করেন। 14 বছর বয়সে তিনি শ্রীমতী MS সুভালক্ষ্মীর সঙ্গে মঞ্চ শেয়ার করেন। কিন্তু এই গৌরবের পাশাপাশি তাকে সঙ্গীতের ক্লাস নিয়ে পরিবারকে সাহায্য করতে হয়েছিল। জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে বিনয় আসে। তিনি বারাণসীতে পৌঁছলেন, এক দক্ষিণ ভারতীয় মেয়ে উত্তর ভারতের পুরুষ প্রধান জগতে। তিনি পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের স্মরণে বসে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতকে সহজভাবেই গ্রহণ করলেন, আর তারপর তিনি সৃষ্টি করলেন এমন কিছু যা আগে কখনো শোনা যায়নি। গায়কী অঙ্গ যেখানে বেহালা যেন মানুষের কণ্ঠ গাইতে শুরু করল। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে চিরতরে বদলে দিলেন। বিনয় থেকে যোগ্যতা, আর যোগ্যতা থেকে ধন। তিনি সংস্কৃতে MA এবং সঙ্গীতে PhD ডিগ্রি অর্জন করেন এবং বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ও পারফর্মিং আর্টস শিক্ষক মণ্ডলীর অধিষ্ঠাতা হন। আর এই সময় তিনি বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেন। বিশ্বের নানা প্রান্তের পেশাদার বেহালা বাদকরা তাঁর কাছ থেকে দিক নির্দেশনা নিতে আসতেন
তিনি ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গে যুগল পরিবেশনাও করেছেন এবং তার ভাই অধ্যাপক টি.এন. কৃষ্ণনের সঙ্গেও পণ্ডিত মহাদেব প্রসাদ মিশ্রার কাছে শেখা বারাণসীর ঠুমরিগুলি শ্রোতাদের মুগ্ধ করে দিয়েছিল। ধন থেকে ধর্ম, তিনি চাইলে সেখানেই থেমে যেতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন শিক্ষা। তার কন্যা সঙ্গীতা শঙ্করকে, তার নাতনিরা রাগিনী ও নন্দিনী শঙ্করকে এবং অসংখ্য শিষ্যকে তিনি স্বর সাধনা তপোবন প্রতিষ্ঠা করেন, যাতে গুরু শিষ্য পরম্পরা পুনরায় জীবন্ত হয়ে উঠতে পারে। ধর্ম থেকে সুখ। 87 বছর বয়সেও নম্র, নিবেদিত প্রাণ আর সব সময় রাজম। যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেমন অনুভব করেন, তিনি শুধু এতটুকুই বলেন, এই সাফল্য আমার বাবা ও গুরুজনদের আশীর্বাদ এবং আমার স্বামী ও পরিবারের পূর্ণ সমর্থনের ফল। ডক্টর শ্রীমতী এন রাজম। कोटि कोटि नमस्कार। சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி। তিনি সেই ব্যক্তি যার কণ্ঠস্থ হয়ে রয়েছে 9000 গান। শ্রী এন স্বামীনাথন, পদ্মশ্রী 2026। চেন্নাই থেকে 80 কিলোমিটার দূরে তিরুত্তানিতে একটি পবিত্র মুরুগান মন্দির রয়েছে, যেখানে গত 26 বছর ধরে শ্রী স্বামীনাথন তাঁর মধুর ভক্তিগীতের মাধ্যমে ভক্তদের হৃদয়কে আধ্যাত্মিকতায় পূর্ণ করে আসছেন। কিন্তু তিনি এই যাত্রা শুরু করেছিলেন কিভাবে? তিনি একটি কৃষক পরিবারে জন্ম নেন। এনার 14তম বছরে জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় আসে। আমার বাবা আমাকে ছোট গ্রাম থেকে তিরুকারুকাভারে নিয়ে যান। সেখানে মাদুরাই সমুর একটা সঙ্গীত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পরে আমার বাবা আমাকে আশীর্বাদ নিতে নিয়ে যান। তিনি আমাকে গান গাইতে বললেন, হে মন, ভগবান মুরুগনের ধ্যান করো। এটা করলে তোমার পাপ কর্ম নষ্ট হয়ে যাবে। তিনি বলেছিলেন যে আমার কণ্ঠস্বর এবং উচ্চারণ পরিষ্কার, এবং আমার বাবাকে বললেন আমাকে একটা সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করাতে। এরপর আমি থিরুমুরাই শেখা শুরু করি। তিরুমুরাই হল ভগবান শিবকে উৎসর্গিত ভক্তিগীতের তামিল সংকলন, যা 6ষ্ঠ থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এগুলোর মধ্যে তেভারাম গানগুলো সবচেয়ে প্রধান। তরুণ স্বামীনাথনকে 8 বছরের জন্য থিরুক্কাড্ডাভুরের তেভারাম পাঠশালা এবং ধর্মপুরম অধীনামে পাঠানো হয়েছিল। শৈশব থেকে যৌবন পর্যন্ত তিনি সম্পূর্ণ নিষ্ঠা ও কঠোর অনুশীলনের মাধ্যমে তেভারাম ভজন শিখেছিলেন। তাই তিনি ওদওয়ার উপাধি লাভ করেন, অর্থাৎ মন্দিরের ভজন গায়ক। ওদওয়ার গানের ঐতিহ্য রাজরাজ চোলের সময় থেকে চলে আসছে, যিনি বিখ্যাত বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। চোল রাজারা শৈব মন্দিরে ভজনগুলোকে শিলালিপি আকারে সংরক্ষণ করার জন্য উৎসাহিত করেছিলেন। ওদওয়ারা একটি বিশেষ গোষ্ঠী। তিরুমুরাই বিশেষ করে তেভারাম ভজন তামিল সঙ্গীতের শৈলী পান-এ গাওয়া হয়, যা কর্ণাটক সঙ্গীতের রাগের মতো। ওদওয়ার স্বামীনাথন নিবেদিত আধিরাম, তামিল শৈব মঠ এবং অন্যান্য ওদওয়ারদের সঙ্গে মিলিত হয়ে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ধর্মপুরম ও চিদাম্বরমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর বৈশ্বিক তামিল শ্রোতাদের জন্য তিনি এই ভজনগুলোকে 100-রও বেশি ডিজিটাল সংগ্রহ আকারে উপস্থাপন করেছেন। আমাদের তপস্যার ফলেই আমরা থিরুমুরাই পেয়েছি, যেখানে কবিতা, সঙ্গীত, ব্যাকরণ, কলা ও সাহিত্য অন্তর্ভুক্ত আছে এবং থিরু জ্ঞান সম্বন্ধের আশীর্বাদও রয়েছে। এটি সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। கடமையாகும் திருச்சிற்றம்பலம்। শ্রী এন স্বামীনাথন, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কারম। সাহসের উঁচু লাফ, প্রবীণ কুমার, পদ্মশ্রী 2026। 15 মিটার দূরে দুটি খুঁটির ওপর 4 মিটার লম্বা ক্রসবার রাখা। বছরের পর বছর কঠোর পরিশ্রম,
শুধু 1 মিনিট আর একটা সুযোগ, আর পুরো বিশ্বের চোখ তখন শুধু আপনার ওপর। সহজ নয়, তাই না? প্রবীণ কুমারের জন্ম 2003 সালে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে। ছোটবেলায় ভলিবল খেলতে খেলতে প্রবীণ হাই জাম্পে উঁচু লাফ দিয়ে প্রতিটি কঠিনতাকে চ্যালেঞ্জ করার সংকল্প নিয়েছিলেন। স্কুলে যখন শিক্ষক চোট লাগার ভয়ে প্রবীণকে হাই জাম্পে অংশ নিতে বারণ করছিলেন, তখন তিনি 8 দিন ধরে শিক্ষককে অনুনয় বিনিময় করেন। শিক্ষককে রাজি হতেই হলো এবং সকাল 10টার ইভেন্টে তার নাম সকাল 8টায় নথিভুক্ত করা হয়। সবাই ভাবতো আমার পায়ে সমস্যা আছে, আমি 2-3 ফিটের বেশি আর কতটাই বা লাফাবো। প্রবীণ সেই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন, তাও আবার এবল বডিড ক্যাটাগরিতে। ছোটবেলায় আমি ওকে বাজারে নিয়ে গিয়েছিলাম। সেখানে এক বাবার সঙ্গে দেখা হয়। তিনি পা দেখে বললেন, এ তো তামার পা নিয়ে জন্মেছে, এই ছেলে দেশের নাম উজ্জ্বল করবে। আমি তো শুধু জন্ম দিয়েছি, কিন্তু ও দেশের সন্তান, ও দেশের নাম উজ্জ্বল করবে। প্রবীণের প্রতিভা সঠিক দিশা ও গতি পায় যখন তিনি তার কোচ ডক্টর সত্যপাল সিংকে পান। হাই জাম্প করার জন্য মানুষের উচ্চতা এবং পায়ের শক্তি দুটোই দরকার, কিন্তু প্রবীণের কাছে দুটোই ছিল না। প্রথম দিন যখন সে এলো, কোনো টেকনিক ছাড়াই 1.80 মিটার ক্লিয়ার করলো। দেখেই বুঝেছিলাম প্রবীণ রেকর্ড গড়বে আর ভাঙবেও। লক্ষ্য ছিল ভারতের জন্য স্বর্ণপদক জয় করা, কিন্তু 2019 সাল প্রবীণের জন্য সবচেয়ে কঠিন ছিল। একদিকে তার চোট তাকে পিছু ছাড়ছিল না, অন্যদিকে তার খেলাধুলার ক্যাটাগরিও বদলে গিয়েছিল। প্রবীণ 1 বছর ধরে দিন রাত শুধু পরিশ্রম করে গেছেন, হার মানেননি। আমার শুধু একটা কথাই মনে ছিল, যার স্বর্ণপদক হয় তার দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রবীণ বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং প্যারিসে প্যারালিম্পিকে নতুন রেকর্ড করে স্বর্ণপদকও জিতেছেন। আমি আগত খেলোয়াড়দের বলি যে সাহস আর পরিশ্রম থাকলে সবই সম্ভব। আমি পদকের জন্য খেলি না, আমি খেলি কারণ ভারতের জন্য খেলতে আমার ভালো লাগে। শ্রী প্রবীণ কুমার, পদ্মশ্রী 2026। আমাদের কোটি কোটি প্রণাম। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।